আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তার বিছানার পাশেই মস্ত বড় একটা গ্রিলবিহীন জানালা। মাঝখানে জানালাটা খুলে রেখে চাঁদ দেখে। আজও জানালা খোলা, চাঁদের আলো এসে পড়েছে তার মুখের ওপর, কিন্তু নাইলা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। মস্তিষ্কে যে তার ব্যক্তিগত চাঁদের আনাগোনা। দুঃসহ একটা দিন আজ, মাসে 2 মাসে একবার জীবনে এমন দিন নেমে আসে যেদিন মন আর মস্তিষ্ক একজোট হয়ে কেবল শিশিরের ভাবনাতেই ডুবে থাকে। নাইলা কিছুতেই তাড়াতে পারে না ওই ভাবনাগুলোকে। দুঃসহ ওই দিনগুলো ঘুমিয়ে ঘুমিয়ে পার করতে পারলেও বেঁচে যেত নাইলা, কিন্তু ঘুমের ওষুধ কেউ ঘুমাতে পারে না সে। নিজের কাছে নিজেকেই বড্ড অপরিচিত লাগে। একটা মানুষ একসঙ্গে এতগুলো এলোমেলো উদ্ভট অস্পষ্ট ভাবনা কি করে ভাবতে পারে? শিশিরের সঙ্গে নাইলার তেমন কোনো স্মৃতি নেই যা মনে করে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। আছে শুধু বন্ধুদের সঙ্গে দল বেঁধে তার কাছে অঙ্ক শেখা আর মুগ্ধ হয়ে তার গান শোনার স্মৃতি। আরও একটা স্মৃতি অবশ্য আছে, যেদিন নাইলা তার ভালোবাসার জানান তাকে দিয়েছিল। হাসি মুখে সেদিন শিশির বলেছিল, লায়লা, তুমি এখনো ছোট, তোমাকে অনেক বড় হতে হবে। বড় হয়ে আমার কাছে ফিরে এসো, তখন দেখা যাবে। নাইলা যে আজ বড় হয়ে গেছে এবং তার কাছে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। শিশির তো ফেরার কোনো পথ রাখল না। শিশিরের সঙ্গে কোনো স্মৃতি না থেকেও যেন অসংখ্য স্মৃতি আছে। নাইলা স্বপ্নে দেখা, কল্পনায় আঁকা ভালোবাসার মানুষ যখন অন্য কারোর হয়ে যায় তখন একেবারেই হারিয়ে যায় না, থেকে যায় কল্পনায় আর স্বপ্নে। আজও তো শিশিরকে কল্পনায় দেখে নাইলা। শিশির গিটার বাজিয়ে গান গাইছে আর সে মুগ্ধ দৃষ্টিতে দেখছে, কিন্তু দুজনে পাশাপাশি দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে। নিজের দেখা এই স্বপ্নগুলোর উপর নিজেরই বড্ড রাগ লাগে নাইলার। মানুষ যদি নিজের স্বপ্নের চিত্রনাট্য লিখতে পারত তাহলে নাইলা কখনোই এমন অবাস্তব স্বপ্ন দেখতে চাইতো না। যে স্বপ্ন কখনো সত্যি হবার নয়, সে স্বপ্ন দেখে লাভ কি? শুধু শুধু হৃদয় রক্তক্ষণ, শুধু শুধু ঘুম ভেঙে দীর্ঘক্ষণ বাড়ন্ত হৃদস্পন্দন নিয়ে বসে থাকা কোনো মানে হয়? এতগুলো দিন হয়ে গেল শিশিরের সঙ্গে আজ কোনো যোগাযোগ নেই। মানুষটা আজ সুখের শান্তিতে তার ভালোবাসার সঙ্গে সংসার করছে, তবুও কেন মনটা আজও পড়ে আছে তারই কাছে? যে মানুষটার অন্য কারোর, তার প্রতি ভালোবাসা লালন করা কি অন্যায়? হলে হবে, কিন্তু ভালোবাসার উপর যে কারোর নিয়ন্ত্রণ থাকে না। তাছাড়া নাইলা এখন আর কিশোরী বয়সের মতো আশা করে না কোনো এক জাদুর বলে শিশির তার হবে। দূর থেকেই ভালোবেসে যাচ্ছে কেবল। তাকে ভালোবাসে বলে আজও অন্য কোনো ছেলের দিকে চোখ তুলে তাকানোর ইচ্ছে হলো না তার। এই যা অবশেষে চাঁদটা তার দিকে চোখ তুলে তাকালো নাইলা। এই চাঁদের আলো মায়ার গোলক ধাঁধা। একবার তার মায়ে বাধা পড়ে গেলে আর নিস্তার নেই, ঠিক যেন শিশিরের মতো। আনমনে গুনগুন করে নাইলা গেয়ে উঠল, গায়ে কাটা দিয়ে উঠল নাইলার। আজ কত বছর পর গানটা শুনল সে। এই গানটা শিশিরের লেখা। সে বিখ্যাত হওয়ার অনেক আগেই এসেছিল ইউটিউবে। একটা সময় ছিল নাইলা রোজ কানে হেডফোন গুঁজে শুনতো এই গান এবং গা ভাসাতো অবর্ণনীয় আনন্দের স্রোতে, যেন প্রতিটা লাইন শিশির তার জন্যই লিখেছে। শিশির যখন অন্য কারোর হয়ে গেল তখনও এই গানের মায়া ছাড়তে পারেনি নাইলা। তার বিয়ের পর বেশ কয়েকদিন এই অবর্ণনীয় আনন্দের গান কাঁদিয়েছে নাইলাকে। অবশেষে গানের মায়া ছোটালো বিভীষিকা। শিশিরের প্রথম কনসার্ট যে উঠেই মোহনীয় ওই হাসিটা হেসে সে বলল, আজকের প্রথম গান জোড়া তোমার জন্য। শুরু হলো তার গিটারের টুংটাং। কণ্ঠে ভেসে উঠল নয়লার স্বপ্নের এই গান। শিশির গাইছে, আমার বারান্দায় চাঁদের আলো হবে কি? আর দর্শকের সারিতে দাঁড়িয়ে থাকা যারা আর্দ্র চোখে তাকিয়ে আছে তার দিকে। কনসার্টের এই ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল সে সময়ে।
আর সেদিনের পর থেকে নাইলা আর শুনতে পারেনি তার প্রিয় গানটা, যে গানে তার অজস্র স্বপ্নপোনা। সেই গান তো কখনো তার ছিলই না। এর থেকে বড় ঠাট্টা আর কি কিছু হতে পারে? কি যেন মনে করে উঠে বসলো নাইলা। মোবাইলটা হাতে নিয়ে ঢুকলো ফেসবুকে। নিজের মানসিক অসুস্থতার জন্য শিশির আর যারাকে ব্লক করে রেখেছে সে। মাঝে মধ্যে আনব্লক করে আর ডুবে যায় অসুস্থতায়। শিশির ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা পোস্ট করে না। নাইলা তাই যার প্রোফাইলে গেল, চোখের সামনে ভেসে উঠল শিশির আর তার সাম্প্রতিক সেন্ট মার্টিন ভ্রমণের ছবি। নীল জলে পা ডুবে হাস্যোজ্জ্বল কপতি। এ যেন নাইলার দেখা স্বপ্ন দৃশ্য। স্বপ্নের মতোই এখানে সমুদ্রের নীল জল আছে, সূর্যাস্তের লাল আভা আছে, শিশির আছে, নেই কেবল লাইলা। তার জায়গায় এক পরম ভাগ্যবতীর অবস্থান। নাটক সিনেমায় নাইলা বহুবার দেখেছে ভালোবাসার মানুষকে হারিয়ে নায়ক বা নায়িকা বলেছে, সে যদি অন্য কাউকে ভালোবেসে সুখী হয় তাহলে আমি সুখী থাকবো। এর থেকে বড় বাজে কথা আর হয় না। নাইলা যাকে জীবনে সবটুকু দিয়ে ভালোবাসলো, তার ভালোবাসার জগৎ জুড়ে আরেকটা মানুষের বিচরণ, এই সত্য মেনে নিয়ে কি করে সুখে থাকবে নাইলা? আচ্ছা, এই যে শিশিকে মনের গভীরতম ভাঁজে লুকিয়ে রেখে নাইলা প্রতিনিয়ত দিন যাপন করছে, ভালো থাকার অভিনয় করছে, শিশি কি তাকে মনে রেখেছে? চিনতে পারবে? এক দেখায় নিঘাত পারবে না। নাইলা তো তার জন্য কেবলই সাদামাটা একটা মেয়ে। শিশিরের প্রোফাইলে গিয়ে বেশ অনেকটা সময় তার ছবির দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে রাখলো নাইলা, যে দৃষ্টিতে কোনো হাহাকার নেই, অভিযোগ নেই, অভিমান নেই। একটাই জিনিস আছে, মাইয়া ভালোবাসা। নিজের অজান্তে মেসেজ অপশনে চলে গেল নাইলা আর অজান্তেই টাইপ করলো এক লাইনের একটা মেসেজ। আমাকে ভালোবাসলে কি এমন ক্ষতি হতো শিশির? হুঁশ পেল সেন্ড বাটনে ক্লিক করার আগ মুহূর্তে। না না, এটা সে করতে পারে না। শিশিরের ঘর আরেকজনের সঙ্গে, এই সত্য তার মনটাকে পুড়িয়ে ছারখার করে দিল। সেই ঘর ভাঙার স্বপ্ন নাইলা দেখতে পায় না। প্রতিদিন দুপুরে খাবারের পর করা এক কাপ কফি খাওয়ার অভ্যাস নাইলার। কফি তার মা ফরিদাই বানান। আজও সেই নিয়মের ব্যতিক্রম হলো না। ফরিদা কফির কাপ নিয়ে নাইলার ঘরে প্রবেশ করতে করতে দেখলেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সে সাজগোজ করছে। নাইলার পরনে তারই ডিজাইন করা কালো সালোয়ার কামিজ। কালো সালোয়ার কামিজের ওড়নাটা জুড়ে সূক্ষ্ম সূক্ষ্ম সাদা হাতের কাজ। ফরিদার বুটিকের বেশিরভাগ জামা নাইলাই ডিজাইন করে। মায়ের বুটিক বলে বিনামূল্যে কাজ করে না। ফরিদা প্রতি মাসে তাকে ভালো অঙ্কের স্যালারি দেন। ড্রেসিং টেবিলের উপর কাপড়ে রেখে ফরিদা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আয়নায় ভেসে ওঠা মেয়ের প্রতিফলনের দিকে। চোখে গাঢ় কাজল, কানে রূপার বড় কানের দুল। অপরূপ দেখতে লাগছে নাইলাকে। ফরিদা কৌতূহলী গলায় বলেন, কোথাও যাচ্ছিস? নাইলা উৎফুল্ল গলায় বলল, বেড়াতে। বেড়াতে? কোথায়? আর্মি স্টেডিয়ামে কনসার্ট দেখতে যাচ্ছি। ছোটবেলা থেকেই নাইলার বাড়তি কোনো শখ আহ্লাদ নেই। মাসে মাসে যা কামাচ্ছে তা খরচ করে না বলেই চলে। তার একটাই শখ কনসার্ট দেখতে যাওয়া। খুব বেশি একটা যে যাই তাও নয়, বড় জোর বছরে 2-3 বার। ফরিদা বলেন, রিনা, মাহিরা, মেঘা ওরা যাবে না? নাইলা গাল ফুলিয়ে বলল, কেন? আমি একা যেতে পারি না? ওরা যে বাচালের বাচাল, আমাকে গানই শুনতে দেবে না। ফরিদা শুকনো গলায় বলেন, ঝগড়া হয়েছে। নাইলা ঠাট্টার ছলে বলল, দেখো মা, আমার বন্ধুগুলো সব এক একটা ছাগল। এখন 3টা ছাগল আর একজন বুদ্ধিমান মানুষ যদি একসঙ্গে চলে, ঝগড়া তো বাঁধবেই। ফরিদা থমথমে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। নাইলা খিলখিল করে হেসে উঠে বলল, চিন্তা করো না, আমাদের এই ঝগড়া হয়, এই আবার সব ইনভার্ট হয়ে যায়। ফরিদা আবারও কনসার্টের প্রসঙ্গে ফিরে গিয়ে বলেন, তা এবার কত দিয়ে টিকিট কিনলি? 18,000। ফরিদা চোখ কপালে তুলে বলেন, 18,000? নাইলা, তুই কি পাগল হয়ে গেছিস? নাইলা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আরে মা, তুমি বুঝবে না, একদম সামনের সারির টিকিট পেয়েছি।
আমার কয় হাত সামনেই স্টেজ, ভাবতে পারছো? ফরিদা গম্ভীর গলায় বললেন। না, আমি ভাবতেও চাচ্ছি না। কে এমন গান গাইবে যে টিকেটের এত দাম? নয়লা সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে চিরচেনা উজ্জ্বল গলায় বলল। আজকালকার সিঙ্গার তুমি চিনবে না। নাইলা ওবা নিয়ে যাত্রা শুরু করলো আর্মি স্টেডিয়ামের উদ্দেশ্যে। বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে আকুলি বিকুলি করছে। হৃদয়টা এরই মাঝে অসংখ্যবার মোচড় দিয়ে উঠেছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে বারবার। কারণ যার কনসার্ট সে দেখতে যাচ্ছে তাকে তার মা খুব ভালো করে চেনেন। শিশিকে চোখের সামনে না দেখে দীর্ঘকাল কাটিয়ে দেওয়া সম্ভব হয়নি নাইলার পক্ষে। নাকে আসার পর থেকে তাই সে বছরে 2-1 বার তার গান শুনতে যায়। দূর থেকে তাকে দেখে মিটিয়ে আসে চোখের তৃষ্ণা। চাইলে সে প্রায় শিশিরের কনসার্ট দেখতে যেতে পারে, কিন্তু ইচ্ছে করেই যায় না। বিগড়ে যাওয়া অবাধ্য মনটা আরও ভয়ঙ্করভাবে বিগড়ে যাবে। নাইলার ভিআইপি টিকিট তাকে কনসার্টে প্রবেশ মুখে বিড়ম্বনা থেকে খানিকটা রেহাই দিল। স্টেজের সামনে এসে সে যখন দাঁড়িয়েছে বেলা তখন 5টা। শিশিরের গান শুরু হবে রাত 8টায়। অপেক্ষার এই সময়টুকু অন্যান্য শ্রোতাদের কাছে অসহনীয় লাগলো। নাইলার কাছে বিরক্তির ছিটেফোঁটাও সৃষ্টি হলো না। কোনো প্রকার প্রত্যাশা ছাড়া দিনের পর দিন যে মানুষটাকে ভালোবেসে যাচ্ছে তার জন্য এই সামান্য অপেক্ষাটুকু করতে পারবে না। অবশেষে অপেক্ষার অবসান হলো। গিটার হাতে স্টেজে উঠল স্বপ্নলোকের মানুষটা। নাইলার আশেপাশে মানুষগুলো শিশির শিশির করে গলা ফাটাচ্ছে। চুপ করে আছে নাইলা। তার পলকহীন দৃষ্টি আটকে আছে ওই মানুষটার দিকে, যাকে দেখার জন্য তার অন্তরাত্মা ব্যাপকভাবে ছটফট করছিল এতদিন। চোখ দুটো ছলছল করছে। নিজের উপর বড্ড রাগ হলো নাইলার। কেন সে এতটা ভালোবাসলো এই মানুষটাকে? একটু কম বাসলে কি ক্ষতি হতো? আর বেশি যখন বেশি ফেলো তখন মানুষটা কেন অন্য কারোর হলো? শুরু হলো শিশিরের গান। আকাশে চাঁদার মাটিতে মোহনীয় সুরের কলরব। গানে বোধ হয়ে রইল সকলে, আর নাইলা বোধ হয়ে রইল মানুষটার মাঝে। যেন ভিন্ন একটা জগতে হারিয়ে গেছে সে, যে জগতে তার সচরাচর বসবাস। সেই জগতের সঙ্গে এই জগতের কোনো মিল নেই। শোয়ের গোটা 2 ঘন্টা নাইলা জড়বস্তুর মতো দাঁড়িয়ে কাটিয়ে দিল। এই একটা দিনেই তো তার প্রকৃত রূপটা মুখোশের খোলস ভেঙে বেরিয়ে আসে। তাই চোখের নোনা জলগুলো মোছার প্রয়োজন বোধ করল না। অথচ তখনও নাইলা জানে না কিছুক্ষণের মধ্যেই প্রলয়ঙ্কারী ঝড় নামতে চলেছে তার জীবনে। কনসার্ট শেষে নাইলা পা বাড়ালো এক্সিটের লাইনে। হঠাৎ লক্ষ্য করলো কোটটাই পরা এক লোক ছুটে আসছে তার দিকে। নাইলা কিছু বুঝে ওঠার আগেই লোকটা ব্যস্ত গলায় বলল, আপনি একটু ব্যাক স্টেজে আসুন। আশঙ্কিক এমন প্রস্তাবে নাইলা হকচকিয়ে গিয়ে বলল, মানে? শিশির ভাই আপনাকে ডাকছে। সারা গাভী কনকনে শীতল একটা হাওয়া বয়ে গেল। জীবনের সব হিসাব নিকাশ মুহূর্তে এলোমেলো হয়ে গেল। সে তো দূর থেকে শিশিরকে দেখতে এসেছিল। শিশির তাকে ডাকছে কেন? সে কি কোনোভাবে নাইলাকে চিনতে পেরেছে? না না, সে তো অসম্ভব। শিশির এত বছর আগেকার কথা মনে রেখেছে নাকি? তার চোখে জমে থাকা জল হয়তো স্টেজে দাঁড়িয়ে থাকা শিশিরকে জানান দিয়েছে এই মেয়েটা তার বিশাল ভক্ত। ধুর, সামনের সারির টিকিট কাটাই উচিত হয়নি। বরাবরের মতো পেছনের দিকের টিকিট কাটলেই ভালো হতো। নাইলার একবার ইচ্ছে হলো এখান থেকে ছুটে পালিয়ে যেতে। যে মানুষটার সার্বক্ষণিক আনাগোনা তার হৃদয়ে, তারই মুখোমুখি হওয়ার সাহস করে উঠতে পারল না। আবার হঠাৎ কি যেন মনে হলো তার, কি যেন মনে হলো সে নিজেও ভাষায় প্রকাশ করতে পারবে না। কেবল এতটুকু সে জানে, মুহূর্তখানেক পর সে পিছনেই লোকটার। ব্যাক স্টেজে একটা গ্রিন রুম, সেখানে লোকটা নিয়ে গেল নাইলাকে। দরজার কাছে সে দাঁড়াতেই থমকে গেল তার হৃদস্পন্দন। আজ কতগুলো বছর পর শিশিরকে এতটা কাছ থেকে দেখছে সে। ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দিয়ে আশেপাশে মানুষের সঙ্গে কথা বলছে সে।
ক্লান্ত হলেই জগতের সব থেকে মোহনীয় হাসিটা এখনো লেগে আছে। তার চিরচেনা ঔজ্জ্বল্য এখনো ঘিরে রেখেছে তাকে। হঠাৎ শিশিরের চোখ পড়ল নাইলার উপরে। অপ্রস্তুত হয়ে উঠল নাইলা। হৃদয়টা ভয়ানকভাবে লাফালাফি শুরু করে দিয়েছে বুকের মাঝে। শিশির এগিয়ে আসতে আসতে চিরচেনা মোহনীয় স্বরে বলল, লায়লা, তুমি কেমন আছো? নাইলা চোখ দুটো যেন কপালে উঠে গেল। বিস্ময়ে অভিভূত হয়ে নাইলা বলল, আপনি আমাকে মনে রেখেছেন? শিশির হাসি মুখে বলল, তুমি আমাকে আপনি ডাকতে কোন কালে? শিশির এটাও মনে রেখেছে। নাইলার চোখ দুটো ছলছল করে উঠল। আবারও প্রলয়ঙ্কারী সুখকর এই ঝড়ে যেন ধুয়ে গেছে এতকাল ধরে বয়ে বেড়ানো কষ্টগুলো। নাইলার কাছে পৃথিবীর সব কিছু অদৃশ্য হয়ে গেল। দৃশ্যমান হয়ে রইল কেবল এই মুহূর্তটুকু। আজকের এই মুহূর্তটা জীবনে আসবে বলেই হয়তো এত বছর ধরে এত কষ্ট বয়ে বেড়াতে হয়েছিল তাকে। শুভর মন যতটা সুইং করে, আর্দ্র মেঘাচ্ছন্ন দিনে ক্রিকেটের বলও ততটা সুইং করে না। মেঘার মাঝে মধ্যেই মনে হয় ছেলেটার মাথায় ঘোরতর সমস্যা রয়েছে। সমস্যা না থাকলে মিনিটে মিনিটে একটা মানুষের আচরণ কি করে বদলে যেতে পারে। এই সে হাসি খুশিভাবে কথা বলছে, দ্রুত মেসেজে রিপ্লাই দিচ্ছে, আবার ঠিক পর মুহূর্তে দেরিতে মেসেজ সেন্ড করছে, ছোট ছোট রিপ্লাই দিচ্ছে। মেঘার তো বেশি কিছু চাওনি, একটাই মাত্র চাওয়া তার শুভর সঙ্গে রোজ 5 মিনিটের জন্য হলো কথা বলার সুযোগ। খুব বেশি কিছু কি চেয়ে ফেলেছে সে? শুভর জন্মদিনে আংশিক তার সঙ্গে দেখা হওয়ার পর থেকে মিষ্টি একটা বাতাসে ভেসে বেড়াচ্ছে মেঘা। খুব বেশি একটা কথা হয়নি যদিও। মেঘা কাঁপা কাঁপা গলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল, আর শুভ হাসি মুখে ধন্যবাদ বলেছিল। একদিন বন্ধুদের নিয়ে আমার ক্যাম্পাসে ঘুরে যাও। মেঘার এতটা আনন্দ হয়েছিল সেই দিন, আনন্দে রাতে ঘুমাতে পায়নি। এই কেঁদে উঠছে, আবার এই হেসে কুটি কুটি। নিজেকে নিজেই কতবার যে পাগল বলে আখ্যায়িত করেছে। যে ছেলেটার সঙ্গে কথা বলার জন্য দিনভর সে ব্যাকুল হয়ে থাকে, সেই ছেলেটা তাকে আমন্ত্রণ জানালো নিজের ক্যাম্পাসে। সেদিনের পর থেকে শুভ ভালোভাবেই তার সঙ্গে কথা বলে। কথাবার্তা স্বাভাবিক পর্যায়ে থাকলে ছেলেটা বেশ গল্প করতে পারে। ছোটবেলার গল্প, বন্ধুদের সঙ্গে মাছ ধরতে যাওয়ার গল্প, ক্যাম্পাসের গল্প। দোষটা মেঘারই, সেই স্বাভাবিক পর্যায়ে রাখতে পারে না কথাবার্তা। ব্যহা মনটা বারবার শুভকে তার ভালোবাসার তীব্রতা জানাতে ব্যস্ত হয়ে ওঠে। দেখা হওয়ার কয়েকদিন পর মেঘা নিজে থেকে মেসেজ দিল শুভকে। সেদিন আপনার ক্যাম্পাসে যেতে বললেন, কবে যাব? প্রায় সঙ্গে সঙ্গেই অপর প্রান্ত থেকে রিপ্লাই এলো, এইসো একদিন নিজের সময় মতো। আমি তো প্রত্যেক দিনই থাকি। আমার বন্ধুদেরকে নিয়ে যেতেই হবে? কেন, তারা আসতে চাচ্ছে না? আমি নিয়ে যেতে চাচ্ছি না, একাই যেতে চাচ্ছি। একান্তে আপনি আমাকে ক্যাম্পাস ঘুরে দেখাবেন? দেখো মেঘা, আমি সবসময় দলবল নিয়ে চলি। যেখানে যাই বন্ধুদের সাথে যাই। তুমি আমার ক্যাম্পাসে একা এলেও আমার পক্ষে তোমাকে একা ঘুরে দেখানো সম্ভব না। মেঘা ভুর কুচকে লিখল, বিয়েটাও কি দলপত্র নিয়ে করবেন? শুভ রেগে যাবে ভেবে মেঘা সঙ্গে সঙ্গে লিখল আরও একটা মেসেজ। না মানে বিয়ে তো একদিন করতেই হবে, তাই বললাম আর কি। শুভ লিখল, প্রয়োজন হলে তাই করব। মেঘার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। ঠোঁটের আড়ালে সূক্ষ্ম একটা হাসি লুকিয়ে রেখে সে টাইপ করলো, আচ্ছা আপনার বিয়েতে কি আমি দাওয়াত পাবো? তোমার আমার বন্ধুত্ব ততদিনে কতটা স্ট্রং হয় তার উপর নির্ভর করে। বন্ধুত্ব একেবারে স্ট্রং না হলেও আমাকে আপনার বিয়েতে যেতেই তো হবে। কেন? কারণ আমি তো বউ, আমি না গেলে বিয়েটা হবে কি করে? মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে মেঘা জিভে কামড় দিল। বিরাট ভুল হয়ে গেছে। শুভ এমনিতেই ঠাট্টা পছন্দ করে না, তারপরে সেই ঠাট্টা যদি হয় এতটা বিচ্ছিরি, তাহলে তো মোটো পছন্দ করবে না। মেসেজ ডেলিভার্ড হওয়ার সঙ্গে সঙ্গেই শুভ সিন করেনি। মেঘা ভেবেছিল সে সিন করার আগেই দ্রুত ডিলিট করে দেবে, কিন্তু ভাবনা বাস্তবায়ন করার আগে শুভ দেখে ফেলেছিল সেই মেসেজ। এলোমেলো হৃদস্পন্দন নিয়ে মেঘা অপেক্ষায় রইল তার উত্তরে, কিন্তু দীর্ঘ সময় কোনো উত্তর এলো না। মেঘা হাতের মুঠোয় মোবাইলটা এত শক্ত করে চেপে ধরেছে যেন যে কোনো মুহূর্তে তা ভেঙে চুরমার হয়ে যাবে। অবশেষে শুভর কাছ থেকে এলো কড়া এক রিপ্লাই। তোমার সমস্যা কি মেঘা?
স্বাভাবিকভাবে কথা বলতে পারো না? মেঘা সাহস করে লিখল। এটাই আমার কাছে স্বাভাবিক। তোমাকে কতবার বলছি তুমি যেটা চাইছো সেটা সম্ভব না। আমি তো কিছুই চাচ্ছি না, প্রতিদিন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি শুধু। কথা বলতে গেলে তো আর কথাবার্তা স্বাভাবিক পর্যায়ে থাকো না, ঘুরিয়ে পেঁচিয়ে প্রেমের আলাপ জুড়ে দাও। আচ্ছা, আর করবো না, কিন্তু প্লিজ আবার কথা বলা বন্ধ করে দিবেন না। মেঘার অনুরোধে কাজ হলো না। শুভ ডুব দিল আবারও। প্রথম প্রথম যখন শুভ তাকে অবহেলা করে কথা বন্ধ করে দিত তখন কষ্ট হতো, খুব রাগও হতো। তবে সেদিন সেসবের কিছুই অনুভূত হয়নি, বরং মজা লাগে তার, যেন কঠিন কোনো চ্যালেঞ্জ তার দিকে ছুড়ে দিয়েছে কেউ। এরপর থেকে রোজ নিয়ম করে শুভকে মেসেজ পাঠায় মেঘা। অতিরিক্ত আহ্লাদ মাখা বিরক্তির সব মেসেজ। তার উদ্দেশ্য শুভকে বিরক্তি দিতে অতিষ্ঠ করে তোলা, যাতে শেষমেশ ক্লান্ত হয়ে সে বলে, এবার তো বিরক্ত করা বন্ধ করো। এই যেমন সেদিন শুভ বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা ভিডিও শেয়ার করেছিল, তা দেখে মেঘা সঙ্গে সঙ্গে মেসেজে লিখেছিল, এত ভিজবেন না, অসুখ হলে তো কারোর কিছু যায় আসবে না, আমারই কষ্ট হবে। আবার আরেকদিন বন্ধুদের সঙ্গে গ্রুপ ছবি পোস্ট করেছিল, তাদের মধ্যে একটা মেয়েও ছিল। মেয়েটাকে শুভর দুহাত দূরে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ঈর্ষার ভয়েল স্রোত বয়ে যায় মেঘার গা বেয়ে। তবুও বহু কষ্টে সেই ঈর্ষাকে নিয়ন্ত্রণ করে মেঘা শুভকে মেসেজ পাঠায়। ও মেয়েটা তো হাসছে কেন? সে কি জানে না যতই হাসুক আপনাকে পাবে না? মেঘার মেসেজগুলো দেখলে যে কেউ ভাববে সে নিতান্তই গায়ে পড়া স্বভাবের একটা মেয়ে। শুভ নিশ্চয়ই তাই ভাবছে, যা ইচ্ছে ভাবুক। ভেবে ভেবে যদি তার রাগ ভাঙে। মেঘার মনটা আজকাল বড্ড ছটফট করছে শুভর মুখ থেকে ভালোবাসি শোনার জন্য। মেঘা প্রায়ই ভাবে যেদিন শুভ তাকে ওই আকাঙ্ক্ষিত কথাটি বলবে সেদিন তার অনুভূতি কেমন হবে। গায়ে নির্ঘাত কাটাতেই উঠবে, হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য থেমে যাবে, নিঃশ্বাস ভারী হয়ে উঠবে, চোখের পাতা নোনা জলে ছলছল করবে। কল্পনা করতে করতে বাস্তবেও একই অনুভূতিগুলো স্পর্শ করে যায় তাকে। শুভকে বিরক্ত করা যেন রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে মেঘার। তবে অকস্মাৎ ব্যাঘাত ঘটল রুটিনের। মায়ের হাত থেকে মোবাইলটা পড়ে গিয়ে স্ক্রিন নষ্ট হয়ে গেল। কল এলে রিংটোন বেজে ওঠে, কিন্তু স্ক্রিনে কিছুই দেখা যায় না। বাড়িতে আর কোনো মোবাইল নেই। বাবার মোবাইল আছে, কিন্তু সেটা ব্যবহার করে শুভকে মেসেজ পাঠানোর দুঃসাহস মেঘার নেই। একটা গোটা দিন মেঘা কাটিয়ে দিল শুভকে মেসেজ না পাঠিয়ে। এই যে 24 ঘন্টা ধরে মেঘার কোনো সারা শব্দ নেই। এর মাঝে কি একবারও শুভ তার কথা মনে ভেবেছে, নাকি তৃপ্ত ভঙ্গিতে মনে মনে বলেছে, যাক বাঁচে গেল। মেঘা ইতস্তত করে রান্নাঘরে গেল। তার মা সাইরা বেগম রান্না করছেন। মেঘা গুটি গুটি পা ফেলে তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, মা, নতুন ফোন কিনবে না? সাইরা বেগম ভুরু কুঁচকে বলেন, ফোন দিয়ে তোর কাজ কি? ধক করে কেঁপে উঠল মেঘার বুকের ভেতরটা, যেন মা জেনে গেছেন কেন নতুন ফোনের জন্য মেঘার এত ব্যাকুলতা। মেঘা মিনমিনি স্বরে বলল, বন্ধুদের সাথে কথা বলতাম। সাইরা বেগম খুন্তি নাড়তে নাড়তে বলেন, বন্ধুদের সাথে এত কথা বলার দরকার নেই। এসব বন্ধু ভার্সিটি পর্যন্তই। ভার্সিটি পর তুই বিপদে পড়লে কেউ তোর দিকে ফিরেও তাকাবে না। মেঘা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করলো। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তার যতগুলো ভালো বন্ধু জুটেছে তারা সকলেই সাইরা বেগমের চক্ষুশূল। তার মতে বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। সাইরা বেগম গম্ভীর গলায় বলেন, তোর বাবাকে বলেছি সামনের মাসে নতুন ফোনের টাকা দেবে। মেঘা অসহায় গলায় বলল, সামনের মাসে? এখনো তো 10 দিন বাকি। সাইরা বেগম ধমকে উঠে বলেন, তো 10 দিন ফোন ছাড়া মরে যাবি নাকি? যা পড়তে বস। গোমরা মুখে ঘরে ফিরে এলো মেঘা। 10 দিন ফোন ছাড়া সে সত্যি মরে যাবে। 10 দিন শুভর নতুন নতুন পোস্ট দেখতে পাবে না, স্টোরি দেখতে পাবে না, তাকে বিরক্ত করতে পারবে না। শুভর তরফ থেকে কোনো রিপ্লাই না এলেও সে যে মেসেজ পাঠাতে পারে, এতেই তার শান্তি। 10 দিনের জন্য সে শান্তিটাও কেড়ে নিল মা। না, এতটা দিন সে ডুব দিয়ে থাকতে পারে না। শুভকে বিরক্ত করার একটা বুদ্ধি বের করতে হবে। বুদ্ধি অবশেষে খুঁজে পেল মেঘা। পরদিন সকাল সকাল উঠে মায়ের কাছে আবদার করল, মা, মাহিরাদের বাসায় যাই। সাইরা বেগম থমথমে গলায় বলেন, কেন? সামনে সেমিস্টার ফাইনাল না,
একটা পড়া বুঝতে পারছি না, মায়ের কাছেই বুঝতে যাব। ফোন থাকলে তো ভিডিও কল করেই জিজ্ঞেস করতাম। পাশ থেকে মেঘার বড় বোন রোদেলা শীতল গলেই বলল। রোজ রোজ ক্লাসে গিয়ে বন্ধুদের কাছে পড়া বুঝতে হয়? মেঘা ভুরু কুচকে তাকালো বোনের দিকে। মেয়েটা দিন দিন মা বাবার থেকেও বেশি কড়াকড়ি শুরু করে দিয়েছে। সায়রা বেগম বলেন, আচ্ছা যা, কিন্তু ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবি। আর সিকিউরিটি গার্ডের ফোন নাম্বার নিয়ে লিখে যাবি। পৌঁছে মাহিরার ফোন থেকে ওকে ফোন করে জানাবি। ও উপরে এসে আমাদের জানিয়ে যাবে। বিরক্তি দিতে ফুঁসে উঠল মেঘা। 5 মিনিটের হাঁটা পথ পেরিয়ে মাহিরাদের বাড়ি। সেখানে যাওয়া নিয়েও এত সতর্কতা। মেঘা কি এখনো বাচ্চা নাকি? অসময়ে মেঘাকে দেখে বিস্মিত হলো মাহিরা। তবে তাকে বিস্ময় প্রকাশ করার কোনো সুযোগ না দিয়ে মেঘা ব্যস্ত গলেই বলল, তো ল্যাপটপ খোল, আমার ইনস্টাগ্রামটা একটু লগ ইন করবো। মাহিরা বিভ্রান্ত গলেই বলল, আমার ল্যাপটপে তোর ইনস্টাগ্রাম লগ ইন করবি কেন? মেঘা সংক্ষেপে তার মোবাইলের স্ক্রিন নষ্ট হওয়ার ইতিহাস বর্ণনা করল। মাহিরা গম্ভীর মুখে তার ল্যাপটপ খুলে দিল। অন্য সময় হলে উৎসুক ভঙ্গিতে মেঘার পাশে বসে দেখত শুভকে লেখা তার মেসেজগুলো। তবে আজ দেখছে না, মনটা এমনিতে ভার হয়ে আছে। আগামী সপ্তাহে একটা প্রজেক্ট নিয়ে তার আমেরিকায় যাচ্ছে। ফিরবে 1 মাস পর। এতটা দূর পথ পাড়ি দিয়ে যাচ্ছে সে, তাও আবার লম্বা সময়ের জন্য। মাহিরাকে একটা ভয়ই বারবার তাড়া করে বেড়ায়, তারিফকে হারানোর ভয়ে। এই 1 মাসে তাদের দেখা হবে না। তারিফ কাজ নিয়ে ব্যস্ত থাকবে, রোজ রোজ কথাও হবে না। ছেলেটা যদি ভুলে যায় তাকে। পরের টেবিলে বই খুলে বসে আছে মাহিরা, কিন্তু পড়তে আর পারছে কই। বিছানোর পর ল্যাপটপ কোলে নিয়ে বসে মেঘা এত দূর তো টাইপ করছে যে সারা ঘর জুড়ে যেন পেরে কোঠার শব্দ হচ্ছে। মাহিরা ভুরকুচকে বলল, আস্তে টাইপ কর না বাবা। মেঘা প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, আমার একটা মেসেজও সিন করেনি জানিস? আমি 2 দিন ধরে অফলাইনে, অথচ তার চোখেই পড়েনি। দিব্যি বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করছে। বিরক্তি মাখা দীর্ঘশ্বাস ফেলল মাহিরা। মেঘা মাঝে মধ্যে এমন একটা ভাব করে যেন শুভর তার মেসেজের রিপ্লাই না দেওয়া পৃথিবীর সব থেকে বড় সমস্যা। দেখছিস যখন রিপ্লাই দিচ্ছে না, তখন বেহার মতো আবারও মেসেজ দিচ্ছিস কেন? মেঘা আহত গলায় বলল, তুই দেখি নাইলার মতো কথা বলছিস। আমি সত্যি বলছি। দুপুরের আগ দিয়ে মেঘা এসেছে বলে মাহিরার মা তার পছন্দের সর্ষে চিংড়ি রান্না করলেন। বাধ্য হয়ে মেঘাকে দুপুরে এখানেই খেতে হলো। সে যে বাড়িতে খাবে না, এই তথ্য সিকিউরিটি গার্ডের মাধ্যমে জানানো হয়েছে সায়রা বেগমকে। খাওয়া দাওয়া শেষে মাহিরার বিছানায় গা এলিয়ে বসে আছে দুজনে। মাহিরা সারাদিন চুপচাপ রয়েছে। তার চিরচেনা হাস্যোজ্জ্বল মুখটা আজ গাম্ভীর্যে ঢাকা। এই মুহূর্তে অন্যমনস্ক দৃষ্টিতে তাকিয়ে আছে সিলিং ফ্যানের দিকে। ব্যাপারটা খেয়াল করে মেঘা হালকা গলায় বলল, কিরে, মন কি বেশি খারাপ? সংবিত ফিরে পেয়ে মাহিরা ফিকে একটা হাসি হেসে বলল, আরে না। ঢং করিস না, তোকে আমার থেকে ভালো কেউ বুঝতে পারে না। মাহিরা চুপ করে রইল। মেঘা আবারও বলল, এত চিন্তা করছিস কেন? তারিফ ভাই তোকে যা ভালোবাসে ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। মাহিরা ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি রেখা টেনে বলল, বাদ দে। মেঘা বা তিনার মতো ভালোবাসার মানুষকে আড্ডায় টেনে আনতে পছন্দ করে না মাহিরা। তার ভালোবাসা তার কাছে ভালোবাসার মানুষ দুটোই তার কাছে একান্ত গোপনীয় আপন। মেঘা হাসি হাসি গলায় বলল, তোর আর আমার দুজনের মন ভালো করার একটাই উপায় আছে। মাহিরা কৌতূহলী গলায় বলল, কি উপায়? একটা মজা করব। কি মজা? ধ্রুবর একটা বন্ধু আছে বুঝলি। বহুদিন পর শুভকে ধ্রুব ডাকতে পেরে নিজের অজান্তে মেঘার ঠোঁটে প্রশস্ত একটা হাসি ফুটে উঠল। 2 গালে দেখা মিলল লজ্জার লাল আভার। হাসিটা ধরে রেখে মেঘা আবারও বলল, ওনাদের বন্ধুদের গ্রুপে উনি আর ওই ছেলেটাই সিঙ্গেল। তুই জানলি কি করে? ওনার সব বন্ধুদের দিন রাত স্টক করি, আর আমি জানবো না? আচ্ছা তারপর? সেটাকে তুই মেসেজ দিবি। মাহিরা অবাক গলায় বলল, আমি? মেঘা জোর গলায় বলল, হ্যাঁ। মাহিরা বিভ্রান্ত ভঙ্গিতে বলল, মানে বুঝলাম না। ছেলেটার নাম রেহান, সেও আর্টিস্ট, তুইও আর্টিস্ট। আমার ধারণা তোদের কথা জমে উঠতে বেশি সময় লাগবে না। তুই এমনভাবে কথা বলবি যেন ছেলেটা তোর প্রেমে পড়ে যায়। তারপর রেহান তোর কথা শুভকে দিয়ে বলবে। এত বড় একটা কথা শোনার পর নিশ্চয়ই শুভ আমাকে ইগনোর করতে পারবে না।
নিজে থেকে মেসেজ দিয়ে বলবে, জানো মেঘা, আমার বন্ধু তোমার বন্ধুর প্রেমে পড়েছে, চলো আমরা ওদের সেটিং করিয়ে দিই। দীর্ঘ নীরবতা হাওয়া বয়ে গেল দুজনের মাঝে। মেঘার চোখ দুটো উচ্ছ্বাসে চকচক করছে। মাহিরা চোখে মুখে অন্ধকার। মেঘার কথাগুলো এতটাই হতবাক হয়েছে যে মনে মনে কথা সাজাতো ভুলে গেছে। অবশেষে নীরবতা ভঙ্গ করে মাহিরা হিমশীতল কণ্ঠে বলল, মেঘা, তুই যা বললি তা কি নিজেও শুনেছিস? মেঘা থতমত খেয়ে বলল, ভুল কিছু বললাম? মেঘার বিস্ময় যেন বাড়িয়ে দিল মাহিরার রাগ। ঝাঁঝালো কণ্ঠে সে বলল, পুরোটাই তো ভুল। তুই চাস আমি আরেকজনকে মেসেজ দিয়ে। কথাটা শেষ করতে পারল না মাহিরা, তার আগে গা গুলিয়ে উঠল তার। আরে বাবা, সত্যি সত্যি আর কি প্রেম করবি নাকি? ইয়ার কি তো অভিনয় তো পুরাটাই। অভিনয়ই বা কেন করব? তোর মাথাটা খারাপ হয়ে গেছে মেঘা। এই যে আমার হাতে আংটি, আমি কমিটেড মেঘা। 2 দিন পর আমার বিয়ে। তার থেকেও বড় কথা, যার সঙ্গে বিয়ে তাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। এতটা চিপ কাজ করতে তুই বললি কি করে? আমার জন্য করবি না? না, করব না। আমার জীবনের তারিফ না থাকলেও এটা করতাম না। মেঘা অবুঝের মতো বলল, কিন্তু কেন? বিরক্তিতে রীতিমতো গা জ্বলে উঠল মাহিরার। মেঘে কি সত্যি বুঝতে পারছে না তার সমস্যাটা কোথায়, নাকি বুঝেও না বোঝার ভান করছে? মাহিরা ক্ষিপ্ত গলায় বলল, কেন মানে? মেঘা, তুই সামান্য একটা রিপ্লাইয়ের জন্য এতটাই ডেসপারেট হয়ে গেছিস যে আশেপাশের মানুষগুলোর ক্ষতি হলেও তোর কিছুই যায় আসে না। খবরদার আর কখনো আমার কাছে এমন আবদার করবি না। মেয়েকে কিছু বলার আগে এর আগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল মাহিরা। এদিকে অজানা ভয়ের আশঙ্কায় মেঘার বুকের ভেতরটা মোচড় উঠল। ভেবেছিল তার এই দুষ্টামির প্রস্তাবে মাহিরা রাজি হয়ে যাবে, কিন্তু সে যে এতটা রেগে যাবে কে জানতো। ওদিকে তো মেঘা মাহিরাকে না জানিয়ে ল্যাপটপে আগে থেকে লগ ইন করে রাখা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রেহান নামক ছেলেটাকে ফলো রিকোয়েস্ট পাঠিয়ে ফেলেছে। মিনিট 5 মধ্যে ছেলেটা অ্যাকসেপ্টও করে নিয়েছে। এবার কি হবে? তারিফের গাড়ির ব্যাকসিটে জড়সড় ভঙ্গিতে বসে রয়েছে মাহিরা। তার চোখের পাতা তিরতির করে কাঁপছে। শ্বাস হচ্ছে না চোখ তুলে পাশে বসে থাকা মানুষটার দিকে তাকাতে। অন্যমনস্কভাবে আঙ্গুলে ওড়না পেঁচিয়ে যাচ্ছে সে। মাহিরার পরনে হলুদ সালোয়ার কামিজ। গাড়ির হলদেটে আলোয় মনে হচ্ছে যেন রাতের আধারে একটা সূর্যমুখী ফুল ফুটেছে তারিফের গাড়ির ভেতরে। ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিরার দিকে। এই গমগমে নীরবতার মাঝেও মাহিরার নার্ভাসনেস তারিফের ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। নীরবতার মাঝে মাহিরার দিকে তাকিয়ে থাকার মতো প্রশান্তি আর কিছুতেই নেই। বিয়ে পরবর্তী জীবন নিয়ে তারিফের পরিকল্পনা শেষ নেই। তার মধ্যে একটা পরিকল্পনা হলো মেয়েটাকে সামনে বসিয়ে রেখে নিষ্পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা। মাহিরা নির্ঘাত মারাত্মক লজ্জা পাবে। সেই লজ্জায় গাল দুটো উপভোগ করার জন্য উদ্গ্রীব হয়েছে তারিফ। মেয়েটা প্রতিনিয়ত মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে তার মাঝে। আগে তারিফ সহজে কোনো কিছুতেই মুগ্ধ হতো না, কিন্তু এখন হয়। এখন সে সবখানে মাহিরাকে খুঁজে পায়। আজ মাঝরাতে তারিফের ফ্লাইট। একটু পরে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবে সেখানে, এবং মাহিরার পরিবারের লোকজনও উপস্থিত থাকবে তাকে বিদায় জানাতে। মাহিরাকে তারিফ আজ গোপনে একটা কথা বলবে। এতগুলো মানুষের সামনে সেই গোপন কথাটা বলার প্রশ্নই ওঠে না, তাই একান্তে গাড়ির ব্যাকসিটে সময় কাটানো। কিন্তু এখন মনে হচ্ছে মাহিরাকে একান্তে ডাকাই ভুল হচ্ছে। বাবা মায়ের সামনে মন খারাপ করে থাকা যায় না। মনের ভেতর হাজার ঝড় তুফান বয়ে গেলেও তাদের সামনে তুলে ধরতে হয় নিজের হাসি মুখটা। মাহিরা হয়তো তাই করতো, হাসি খুশি ভাবটা ধরে রাখতো। এখন তারিফের সামনে সেই চেষ্টাই করছে, কিন্তু সফল হতে পারছে না। মেয়েটি কি জানে না তার এই শুষ্ক মুখ আর ব্যথিত চোখ একটু একটু করে দুর্বল করে দিচ্ছে তারিফের হৃদয়টাকে। তারিফ হাত বাড়িয়ে আলতোভাবে স্পর্শ করলো মাহিরার হাত। এমনভাবে ধরেছে যেন এই হাত মোমের তৈরি, একটু চাপ দিয়ে ধরলেই ভেঙে যাবে। মাহিরা তার আশঙ্কিক স্পর্শে ঈষৎ কেঁপে উঠল। তারিফ তার হাতটা নিজের কাছে টেনে ঠেকালো বুকের ওপর। মাহিরা স্পষ্ট টের পাচ্ছে তারিফের অশান্ত হৃদয় ধুকপুক। দীর্ঘ নীরবতা ভঙ্গ করে তারিফ বলল, তোমার এত মন খারাপ হবে জানলে আমি যেতে রাজি হতাম না। মাহিরা এবার চোখ তুলে তাকালো। ধক করে কেঁপে উঠল তারিফের বুকের ভেতরটা। কি সর্বনাশ! মেয়েটার চোখ দুটো ছলছল করছে নোনা জলে।
তার থেকেও সর্বনাশা ব্যাপার। অশ্রু চোখে তার সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেছে। মাহিরা জোরপূর্বক একটা হাসি হেসে বলল, এভাবে বলবেন না, আমি কখনো আপনার কাছে বাধা হতে চাই না। তারিফ শুকনো গলায় বলল, কিন্তু মন খারাপ তো করছো। মাহিরা আরেকটু প্রশস্ত হাসি হেসে বলল, কই না তো। তারিফ এক দৃষ্টিতে তাকিয়েছে মাহিরার চোখের দিকে। এই মেয়েটা শিল্পী হিসেবে যতটা পারদর্শী, অভিনেতা হিসেবে ততটাই কাঁচা। সামান্য একটা মিথ্যা কথা বলতে গিয়ে তার গলা কাঁপে, দৃষ্টি এলোমেলো হয়ে যায়। তারিফের জায়গায় অন্য কেউ থাকলে কি তার মতো করে মিথ্যাটা ধরতে পারতো, নাকি এই ক্ষমতা কেবল তারই আছে? মাহিরা তার সন্ধিয়ান চাহনিতে ঘাবড়ে গিয়ে তাকে আশ্বস্ত করার জন্য বলল, মাত্র একটা মাসেরই তো ব্যাপার, আমার কষ্ট হবে না। তারিফ তার ছেলের হাসি হেসে বলল, মাত্র এই মাত্র 1 মাসে তোমাকে না দেখে দেখে আমি পাগল হয়ে যাব কিনা সেই দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। আরেক দফা কেঁপে উঠল মাহিরা। গাবে শিরশিরে একটা অনুভূতি বয়ে গেল, তবে মুহূর্তে আবার নিজেকে সামলে নিয়ে বলল, ভিডিও কলে তো দেখা হবেই। তারিফ ভুরুকুচকে আক্ষেপের সুরে বলল, ধুর, ওটা কোনো দেখা হলো নাকি? এই যে আমার আশেপাশে এলেই লজ্জায় তুমি লাল হয়ে যাও। মাহিরার চোখের সামনে এসে পড়া কতগুলো চুল আলগোছে কানে পেছনে গুজে দিতে দিতে তারিফ ঘোর লাগা কণ্ঠে বলল, ছুঁয়ে দিলেই কেঁপে ওঠো, কথার ফাঁকে আলতো হেসে ওঠো। এগুলো অনুভব করার জিনিস, ভিডিও কলে এসব অনুভব করবে কি করে? মাহিরা চোখ বড় বড় করে তাকিয়ে রইল তারিফের দিকে। লজ্জা, ভালো লাগা, কষ্ট, এই অনুভূতিকে একসঙ্গে এসে যখন মানুষকে আঁকড়ে ধরে, তখন তার কেবলই ইচ্ছে হয় পালিয়ে যেতে। তাইপ তার গালে একটা হাত রেখে ফিসফিস করে বলল, মাহিরা, সত্যি কষ্ট হবে না তো? মাহিরার কি যেন হলো। তারপরে এতটুকু স্পর্শ আর কথার মোমবাতির মতো গলে পড়ল। গত 1 সপ্তাহ ধরে মনের মাঝে জমিয়ে রাখা গুমট অনুভূতিগুলো একসঙ্গে উপচে পড়ল। ঝড়ের বেগে সে আশ্রয় পড়ল তারিফের বুকে। তারিফ এতটাই হকচকিয়ে গেল যে কয়েক মুহূর্তের জন্য নড়তেও ভুলে গেল। মাহিরা এর আগে কখনো তাকে নিজ থেকে জড়িয়ে ধরেনি। দূরত্বের ভয় কি তবে মানুষকে তার আপনজনদের আগলে রাখতে শেখায়? তারিফ দুহাতে আগলে ধরল মাহিরাকে। হঠাৎ খেয়াল করলো তার শার্টের বুকের কাছটা ভিজে যাচ্ছে। মেয়েটা নিঃশব্দে কাঁদছে। তারিফের বুকের ভেতরটা উথাল পাথাল করে উঠল। এমনটা কখনো হয় না। কত মানুষকে তো কাঁদতে দেখে প্রতিনিয়ত, কিন্তু কারোর কান্নায় বুকে বিষ মিশ্রিত তীরের মতো বিধে না। তারিফ কম্পিত স্বরে বলল, এই মেয়ে, তুমি এভাবে কাঁদলে আমি যাব না, ছাড়ো আমাকে। তারিফ মাহিরাকে ছেড়ে তার পকেট থেকে মোবাইলটা বের করলো। মাহিরা অবাক গলায় বলল, কি করছেন? তারিফ তার কন্ট্যাক্ট লিস্ট বের করে কার যেন নম্বর খুঁজতে খুঁজতে বলল, অফিসে ফোন করে জানাচ্ছি আমি যাব না। মাহিরা ছো মেরে তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিতে নিতে বলল, না তারিফ, প্লিজ না, এই দেখুন আমি কাঁদছি না। মাহিরা দ্রুত দুহাতের পিঠে চোখের জল মুছে পেল। আমার সামনে আর কখনো কাঁদবে না, আমার হার্টে সমস্যা হয়। চোখের কোণে এখনো জল চিকচিক করছে, তবুও মাহিরা হেসে ফেলে বলল, আচ্ছা। তারিফ বেশ অনেকটা সময় ঘোরগ্রস্তের মতো তাকিয়ে রইল মাহিরার দিকে। দীর্ঘদিন এই সুযোগটা পাবে না ভাবতেই অবাক লাগে। এখন তার নিজস্ব একটা মানুষ রয়েছে, যে মানুষটা তাকে বোঝে, তার জন্য কাঁদে, আবার পর মুহূর্তেই তার মন ভালো করে দেওয়ার জন্য হেসে ওঠে। এক জীবনে সুখী হতে আর কি বা লাগে? তার লম্বা শ্বাস নিল। সময় আর বেশি বাকি নেই। গোপন কথাটা তাকে এখনই বলতে হবে। মুহূর্তেই বাড়তে শুরু হলো তার হৃদস্পন্দন। নিঃশ্বাস হতে লাগলো ভারী। তোমাকে আজ একটা কথা বলবো মাহিরা। কি কথা? তাই তার মোহনীয় কণ্ঠে বলল, অনেক দিন ধরে কথাটা বলার জন্য ছটফট করছিল, অনেক আয়োজন করে বলবো বলে ভেবে রেখেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে এই কথাটা বলতে কোনো আয়োজনের প্রয়োজন হয় না। তার থেকেও বড় কথা, এই মুহূর্তে কথাটা না বললে হয়তো দম বন্ধ হয়ে মরেই যাব। মাহিরা আগ্রহ নিয়ে বলল, কি এমন কথা? প্রায় সঙ্গে সঙ্গে তারিফ বলল, ভালোবাসি। থমকে যাওয়া দৃষ্টিতে মাহিরা তাকালো তারিফের দিকে। এতটা বিস্মিত সে জীবনে হয়নি। মনটার ভেতর দিয়ে ঝাঁক ঝাঁক প্রজাপতি উড়ে গেল। তারিফের ভালোবাসা প্রতিনিয়ত টের পায় সে ঠিকই, তবু একটাই আক্ষেপ ছিল, তারিফ যেন তাকে ভালোবাসি বলে।
পরে অবশ্য নিজে নিজেকে বুঝ দিয়েছিল মাহিরা, ভালোবাসলে আবার বলতে হবে কেন, বেশি গেলেই তো হলো। কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে তারিফের মুখে এই ছোট্ট শব্দটা শোনার জন্যই মনে মনে ছটফট করছিল সে। জীবনে আজ বিন্দুমাত্র শূন্যতা নেই। তারিফ এলোমেলো কণ্ঠে বলল, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি মাহিরা। জানি না কোনোদিন বলে বোঝাতে পারবো কিনা কতটা ভালোবাসি। তুমি সারাক্ষণ আমার মাথায় ঘুরে বেড়াও, চোখের সামনে ভেসে বেড়াও। আমি যেখানেই যাই বুকের মধ্যে করে তোমাকেও সাথে নিয়ে যাই। এতটা ভালো কি করে বেসে ফেললাম তোমাকে? মাহিরার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, চোখ দুটো আবারও ভিজে একাকার। তবে এই অশ্রু আনন্দের, ঠোঁটে প্রশস্ত হাসি আর চোখে আনন্দের জল নিয়ে মাহিরা বলল, আমি। তারিফ জানে এই কাঙ্ক্ষিত শব্দটা এসে শুনতে পাচ্ছে মাহিরার মুখে। অন্তরাত্মা তার প্রবলভাবে কেঁপে উঠল। উদ্গ্রীব গলায় তারিফ বলল, কি তুমি? আমি আপনার মতো সুন্দর করে কথা বলতে পারি না। কিন্তু মাহিরা কেঁদে ফেলে বলল, আমিও আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তারপর দুই কান ঝনঝন করে উঠল। পরম মমতায় আবারও জড়িয়ে ধরল মাহিরাকে। মাহিরাও তাকে শক্ত করে জড়িয়ে ধরে প্রশ্রয় দিল আনন্দময়ী অশ্রুগুলোকে। সে কোনোদিন ভাবেনি আজকের মতো একটা দিন জীবনে আসবে, তবে এসেই যখন গেছে তখন মনে হচ্ছে শ্রেষ্ঠ দিন। আজ তারিফ শুধুমাত্র তার বাগদত্তা নয়, তার ভালোবাসার প্রিয়তম পুরুষ। অনেকটা সময় নীরবতার মাঝেই কেটে গেল। নীরবতার মাঝে ডানা মেলে উড়ে বেড়ালো তাদের অনুভূতিগুলো। বেশ অনেকটা সময় কেটে গেল, তবুও তারিফ ছাড়ল না মাহিরাকে। এক হাতে তাকে আগলে রেখে আরেক হাতে চোখের জল মুছে দিতে দিতে বলল, আর কাঁদে না, আর তো মাত্র একটা সেমিস্টার বাকি। আমি ফিরেই মাকে বলবো বিয়ের প্রস্তুতি শুরু করতে। আর কতদিন তোমাকে না দেখে দিন শুরু করব। লজ্জা পেয়ে মাহিরা চোখ নামিয়ে ফেল। মেয়েটা লাজরাঙ্গা গাল দুটো দেখলে বড্ড লোভ লাগে তারিফের। ইচ্ছে হয় তাতে ঠোঁট ছুঁয়ে দিতে। মুহূর্তে নিজেকে সামলে নিল তারিফ। তার ইচ্ছেটা বড্ড বেপরোয়া। এদের প্রশ্রয় দেওয়া ঠিক নাই। মাহিরা বউ হয়ে একবার ঘরে আসুক, তখন প্রশ্রয় দেওয়া যাবে। মাহিরা, তাই অন্যরকম গলায় বলল, আমাদের বিয়ের দিন কিন্তু তুমি আজকালকার ট্রেন্ডের মতো লেহেঙ্গা পরবে না, শাড়ি পরবে, লাল বেনারসি। আজ সেভাবে সেজেছ, ঠিক সেভাবেই সাজবে। আজ সাজিনি তো, চোখে কাজল দিয়েছি শুধু। সেদিনও শুধু কাজলই দিবে। বিয়ের পর নিশ্চয়ই কাঁদবে, তখন চোখের জলে তোমার কাজল লেপটে গিয়ে ঠিক এরকম লাগবে। সেদিন তোমাকে দেখে আমি আজকের দিনটার কথা মনে করব, যে দিনটাই তুমি আমাকে প্রথম ভালোবাসি বলেছ। সাজবে তো আমার জন্যে? মাহিরা আদ্র গলায় বলল, অবশ্যই সাজবো। তারপর ফ্লাইট টেক আপ করার পর বাবা মায়ের সঙ্গে এয়ারপোর্ট ছাড়ল মাহিরা। মধ্যরাতে শূন্য রাস্তায় গাড়ি চলছে। জানালার বাইরে মুখ করে রাতের আকাশটা দেখছে মাহিরা। মৃদু বাতাসে উঠছে তার চুল। খারাপ লাগার মাঝেও ঠোঁটের কোণে স্বস্তির একটা হাসি। ভালোবাসার মানুষকে মুখ থেকে একবার ভালোবাসি শুনলে বোধহয় ওই হাসি সহজে ঠোঁট থেকে দূর হতে চায় না। হঠাৎ মাহিরার মা শায়লা নীরবতা ভঙ্গ করে বলেন, শোন মাহিরা, কিছু মনে করিস না। অবশ্য মনে করলেও আমার কি, এই মেঘা মেয়েটা কি পড়াশোনা করে না? মাহিরা কিছুটা অবাক হয়েই বলল, কেন? 7 দিন ধরে দেখছি আমাদের বাসায় এসে তোর ল্যাপটপ নিয়ে পড়ে থাকে। ভাবিস না ও আসে বলে আমি বিরক্ত হই। মেয়েটাকে আমার ভালোই লাগে, কিন্তু আজকাল কেমন যন্ত্রের মতো হয়ে গেছে। বাড়িতে এসে তোর সঙ্গে পর্যন্ত কথা বলে না। যখনই তোর ঘরে যাই দেখি মেঘা ল্যাপটপ কোলে নিয়ে বসে আছে। 2 দিন পর না তোদের পরীক্ষা, তুই তো দেখি সারাদিনই পড়িস। ওই মেয়ে পড়ে না, কি এমন করে ল্যাপটপে? মাহিরা ধীরে সুস্থে বলল, তোমাকে বলেছিলাম না ওর বাসায় ফোন টোন কিছু নেই। একটা ফোন ছিল, ওটাও নষ্ট। তাই বোর হয়ে গেলে আমার ল্যাপটপে একটু ফেসবুক ইনস্টাগ্রাম চালাই। একটু 3-4 ঘন্টা তোর কাছে একটু? তাছাড়া এমনভাবে কিবোর্ডে চাপাচাপি করে কোনোদিন না জানি ল্যাপটপটা নষ্ট হয়ে যায়। মাহিরা আলতো হেসে বলল, থাক না মা। ড্রাইভার পাশের সিট থেকে মাহিরার বাবা আলতাফ সাহেব গর্বে সুরে বলেন, আমার মেয়ে একটু বেশি উদার, বুঝলে? অথচ মাহিরা তখনও জানে না তার এই উদারতাই জীবনে বয়ে আনতে চলেছে ঘোরতর সর্বনাশ। আমাকে বিয়ে দিতে চাইলে ছেলে ঠিক করো, আমার কোনো আপত্তি নেই।
পৃথিবীতে আর কোনো মেয়ে তার ভাইকে এতটা স্পষ্টভাবে নিজের বিয়ে ঠিক করতে বলেছে কে জানে। তবে তিনা বরাবরই ব্যতিক্রম। সবাই সোজা পথ অনুসরণ করলে তাকে যেন বাঁকা পথটা বেছে নিতে হবে। তৌকির অফিসে যাওয়ার জন্য ফাইলপত্র গোছাচ্ছিলেন। হঠাৎ বোনের এমন কথাই থমকে গেলেন। চোখ দুটো বিস্ময়ে চকচক করে উঠল তার। বিস্মিত গলাতেই তিনি বলেন, ছেলে ঠিক করব মানে? তিনা তার কণ্ঠে আগের থেকেও কয়েক গুণ বেশি গাম্ভীর্য টেনে বলল, বাংলাতেই তো বললাম, মানে না বোঝার কি আছে? যে কোনো প্রশ্নে তিনা বাঁকা জবাবেই অভ্যস্ত হয়ে গেছেন তৌকির। তাই রাগ করলেন না, কিংবা হয়তো রাগের থেকে বিস্ময়কে প্রাধান্য দেওয়াটাই জরুরি মনে করলেন। তোর বিয়ে তো সজলের সঙ্গে। তিনা স্বাভাবিকভাবেই বলল, আমি সজলকে বিয়ে করব না। তৌকির বিস্ময়ে খাবি খেয়ে বলল, বিয়ে করবি না মানে কি? তিনা ভুরু কুচকে বলল, এত মানে করো না তো ভাইয়া। তোমার তো এমনিতেও সজলকে তেমন পছন্দ ছিল না। ইচ্ছা ছিল তোমার পছন্দে আমাকে বিয়ে দেওয়ার, সেই ইচ্ছাই পূরণ করার সুযোগ করে দিলাম। সব আত্মীয় স্বজনদের জানিয়ে দিলাম এই মাসে তোর বিয়ে। এর মধ্যে কি এমন হলো যে? ভাইকে মাঝপথে থামিয়ে দিয়ে তিনা থমথমে গলায় বলল, আমার ইচ্ছা হয়েছে, তাই সজলকে বিয়ে করব না। আর আত্মীয় স্বজনরা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। এখন আমাকে তাড়াতে চাইলে অন্য কারোর সাথে বিয়ে ঠিক করো, আমি আসছি। তৌকিরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তিনা। একটা একটা সিঁড়ি বেয়ে নিচে নামছে আর একটু একটু করে তলিয়ে যাচ্ছে ভাবনার অন্ধকারাচ্ছন্ন জগতে। কাজটা কি ঠিক হলো? তিনা তো চাইলেই পারত আর একটু সময় নিতে, এই নতুন জীবনে নিজেকে মানিয়ে নিতে। নতুন জীবনটা তার বড্ড দম বন্ধকর। সজলের সঙ্গে ঝগড়া করে এর আগেও একবার সম্পর্ক ভেঙে দিয়েছিল তিনা, কিন্তু সেবার এতটা দম বন্ধ লাগেনি। বুকের মাঝে হাহাকার সুর বেজে ওঠেনি প্রতিনিয়ত। হয়তো তার অবচেতন মনটা জানতো একটা সময় ঠিকই ফিরে যেতে হবে সজলের কাছে, কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। অবচেতন মনও জানান দিচ্ছে সজলকে সে চিরতরে ঠেলে দিয়েছে দূরে। যোগাযোগের সবগুলো পথ তিনা আটকে দিয়েছে নিজ থেকে। খুব প্রয়োজন ছাড়া এখন আর ক্যাম্পাসেও যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। মোবাইল থেকে সিম কার্ডটাও খুলে রেখেছে। অদ্ভুত এক দোটানায় আছে সে। এত আয়োজন করে সজলের কাছ থেকে দূরে দূরে থাকছে, অথচ দিন শেষে আবার সেই সজলের শূন্যতায় ডুবে মরছে। আটকে দেওয়া পথগুলো খুলে দেওয়ার ইচ্ছে জেগে উঠছে। সেজন্য হয়তো তিনা নিজেকে মানিয়ে নেওয়ার সময় নিল না। ভুলে যেতে চায় সে সজলকে। জানে না জীবনের নতুন আগন্তুকের আগমন এই ছেলেকে মন থেকে মুছে দিতে পারবে কিনা। তবুও তিনা চেষ্টা করে যাচ্ছে। একটা বেকারি থেকে ডোনাট কিনে তিনা রিকশায় চেপে বসল। গন্তব্য নাইলার বাড়ি। সেদিন ক্যাম্পাসে অতগুলো কড়া কথা শুনিয়ে দেওয়ার পর আর যোগাযোগ হয়নি মেয়েটার সঙ্গে। যোগাযোগের ইচ্ছা তিনার ঠিকই ছিল, কিন্তু মানসিকতা ছিল না। নাইলা বিছানায় আদশা হয়ে টিভির দিকে তাকিয়েছিল। তিনাকে আচমকা ঘরে প্রবেশ করতে দেখে তার চক্ষু চরকাস। তিনা ডোনাটের বক্সটা বেডসাইড টেবিলে রাখতে রাখতে ধমকে সুরে বলল, ওঠ, ডোনাট খা। এই ধমকার নাইলার পছন্দের ডোনাট নিয়ে আসা তিনার ভালোবাসার বহিঃপ্রকাশ। নাইলার সঙ্গে এর আগেও তার বহুবার ঝগড়া হয়েছে, তবে কোনোবারই একে অপরের রাগ ভাঙানোর জন্য তারা সরি জাতীয় শব্দ ব্যবহার করেনি। তিনার মতে সরি বলেই যদি বন্ধুর রাগ ভাঙাতে হয় তবে সেটা কোনো বন্ধুই নয়। নাইলা উঠতে বসতে বিস্মিত গলায় বলল, মা গো মা, আজ সূর্য কোন দিকে উঠেছে? দ্য গ্রেট কিপটা আমার জন্য ডোনাট নিয়ে এসেছে। বক্সটা খুলে নাইলা আরেক দফা চমকে উঠল। তা আবার একটা না, দুটা না, চারটা। এই ত্রিনা, তোর শরীর ঠিক আছে তো? তিনা তার পাশে বসতে বসতে দাঁতে দাঁত চেপে বলল, আর একবার ঢং করলেই এমন লাত্তি খাবি। নাইলা হেসে উঠে ডোনাটে কামড় দিয়ে তৃপ্ত স্বরে বলল, ত্রিনা রে, তোর ইচ্ছা যখন হবে তখনই আমাকে ধমকাধমকি করিস। এমন ডোনাটের বদলে আমি রোজ ধমক খেতে রাজি। তিনার রাগী ভাবটা ধরে রাখতে পারল না, হেসে উঠে বলল, রোজ রোজ তোকে কে ডোনাট খাওয়াতে যাবে? বন্ধুত্বের এই একটা বিশেষ শক্তি। মন যতটাই অন্ধকারে ডুবে থাকুক না কেন, বন্ধুদের মাঝে এলে আপনা আপনি সে আলোর পথে পা বাড়ায়। বুকের ওপর যত ভারী অনুভূতি হোক না কেন, তাদের মাঝে এলে সেই পাথরটা কোথায় যেন হারিয়ে যায়। নাইলা তিনার দিকে ঘুরে বসে উৎসুক গলায় বলল,
তারপর কি চলছে? কি আর চলবে? নাইলা ইতস্তত করে বলল। সজলের সাথে কথা আর হয়নি? মুহূর্তেই অন্ধকার নেমে এলো টিনার চোখে মুখে। থমথমে গলায় সে বলল, ফোনের সিম খুলে রেখেছি, সোশ্যাল মিডিয়াও ডিঅ্যাক্টিভেটেড। দেখলাম তো, কিন্তু এবার বাড়ির সামনে এসে সিন ক্রিয়েট করেনি? না। নাইলা চিন্তিত গলায় বলল, আমাদের কাউকেও তো ফোন করে তোর খোঁজ নিল না, বুঝলাম না বেটা কোথায় ডুব দিল। টিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেখানে ইচ্ছা সেখানে ডুবুক, আমার সামনে নাম পড়লেই হলো। নাইলা ফিকে একটা হাসি হেসে বলল, মন থেকে বললি তো? বেশ অনেকটা সময় চুপ করে রইল টিনা। তার স্পষ্ট চিন্তাগুলো মুহূর্তে জট পাকিয়ে গেল। অবশেষে চাপা স্বরে বলল, জানি না। আমার মনে হয় কি ত্রিনা, তোর আর একটু ভেবে দেখা উচিত। রাগের মাথায় এত বড় একটা সিদ্ধান্ত। নাইলাকে মাঝপথে থামিয়ে দিয়ে টিনা বলল, রাগের মাথায় কোথায়, ভেবে চিন্তেই তো সিদ্ধান্ত নিলাম। আর তাছাড়া এখন ভাবার কিছুই নেই। আজ ভাইয়াকে বলে এসেছি আমার বিয়ে ঠিক করতে। নাইলা হক চুকিয়ে গিয়ে বলল, ত্রিনা তুই কি পাগল? সজলকে বিয়ে করবি না ভালো কথা, তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করতে বললি? টিনা অসহায় গলায় বলল, আমি সজলকে ভুলতে চাচ্ছি ভাই, বিয়ে ছাড়া সেটা সম্ভব নয়। ত্রিনা, সজলের ওপর তোর এত রাগ কেন? ও জেল ফেরত আসামি বলে, নাকি তোর কাছে সত্যিটা লুকিয়েছে বলে? টিনা কাপা কাপা গলায় বলল, সত্যিটা লুকিয়েছে বলে। আমি ভাবতাম আমি ওকে বইয়ের মতো পড়ে ফেলেছি, ওর জীবনের অদ্য পান্ত সব আমার জানা। সবটা জেনেই তো বিয়ে করতে চেয়েছিলাম। মানলাম যখন গার্লফ্রেন্ড ছিলাম তখন এই সত্যটা বলেনি, কিন্তু যখন বিয়ে ঠিক হলো তখন বলবে না? নতুন জীবনের শুরুটাই হতো মিথ্যা দিয়ে। কিন্তু কখনো সজলের জায়গায় নিজেকে বসিয়ে দেখেছিস? টিনা অবাক দৃষ্টিতে তাকালো নাইলার দিকে। তার চোখ দুটোতে রাজ্যের প্রশ্নের আনাগোনা। নাইলা আবারও বলল, না মানে মনে কর তুই একটা মানুষকে অনেক ভালোবাসিস, কিন্তু তোর জীবনে এমন একটা কালো অধ্যায় আছে যেটা সেই মানুষ চাইলে তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। তুই তাকে চিরতরে হারিয়ে ফেলতে পারিস। এত বড় ঝুঁকি মাথায় নিয়েও সত্যটা বলতে পারতি? টিনার ঠোঁটে ফুটে উঠল তার ছেলের হাসি। সেই হাসিটা ধরে রেখেই অন্যমনস্ক ভাবে সে বলল, সজল যদি এভাবেই ভেবে থাকে তাহলে এতগুলো বছরে সে আমাকে চিনতেই পারেনি। ও ছোটখাটো সব বদ অভ্যেসকে আপন করে নিয়েছি আমি। আগে সিগারেটের গন্ধ সহ্য করতে পারতাম না, অথচ এখন ওর শার্টে লেগে থাকা সিগারেটের গন্ধ আমার সব থেকে প্রিয়। মুহূর্তে সঙ্গীত ফিরে পেল টিনা। নিজের কথাই নিজে যেন কিছুটা বিব্রত সে। নিজেকে সামলে নিয়ে কম্পিত স্বরে বলল, মানে ছিল আর কি। আগে কারোর জন্য অপেক্ষা করতে হলে বিরক্তিতে আমার গা চলে যেত, অথচ সেই আমি ওর জন্য ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে অপেক্ষা করতাম। সজলের জন্য একদম আলাদা একটা মানুষ হয়ে গিয়েছিলাম আমি। ওর পছন্দ অপছন্দগুলোকে আপন করে নিয়েছিলাম। আর ওর জীবনের ফেলে আসা একটা অধ্যায়কে আপন করে নিতে পারবো না? টিনার চোখ দুটোতে অশ্রুস্বরূপ ফেলে আসা দিনগুলোর স্মৃতি চকচক করছে। তাকে দেখেই স্পষ্ট বোঝা যায় তার চোখ দুটোর সামনে আজও পুরনো দিনের দৃশ্যগুলো ঘোরাফেরা করে। টিনা হাতের পিঠে ওই ফোটা ফোটা অশ্রুগুলো মুছে ফেলে আক্ষেপ জড়িত কণ্ঠে বলল, সজল আমাকে বিশ্বাস করে এই সত্যিটা বলতে পারলো না। আমার রাগ এখানেই। নাইলার বুকটা হু হু করে কেঁপে উঠল। টিনা মুখে যতই অস্বীকার করুক, আজও সে সজলকে অসম্ভব ভালোবাসে। সেই ভালোবাসার জানান দেওয়ার জন্যই তার আর্দ্র চোখ দুটো যথেষ্ট। কেবলমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে এতটা কঠিন হয়ে যাও কি ঠিক? নাইলা থেমে থেমে বলল, ভুল করিস না ত্রিনা। যে মানুষটাকে এত ভালোবাসিস, চোখের সামনে তাকে হারিয়ে যেতে দিস না। ভালোবাসার মানুষকে পেয়েও না পাবার কষ্ট তার থেকে ভালো করে আর কেই বা জানবে? সেজন্যই তো টিনাকে একটু বেশি বুঝতে পারছি নাইলা। টিনা কয়েক মুহূর্ত চুপ করে রইল। নিজেকে সামনে নিয়ে কণ্ঠে একটা উচ্ছ্বাসের ভাব টেনে এনে বলল, বাদ দে। আমি সজলকে ভুলে থাকতে তোর বাসায় এলাম, আর তুই ওকেই মনে করিয়ে দিলি। আচ্ছা সরি, আর মনে করাবো না। এখন তুই বল। কি বলবো? যা শুনতে এসেছি। কি শুনতে এসেছিস? টিনা হাসি মুখে বলল, রকস্টারের গল্প। মাহিরা তোকে বলেছে? হ্যাঁ, সেদিনই বাসায় এসে বলল। নাইলা আটকে উঠে বলল, কি সর্বনাশ, মেঘা কি কিছু বলেনি তো? টিনা বিভ্রান্ত গলায় বলল,
না কেন? মেঘা জানলে সমস্যা আছে? নাইলা গম্ভীর গলায় বলল, কিছু মনে করিস না। মেঘাকে আমি শিশিরের ব্যাপারটা জানাতে চাই না। বন্ধু হিসেবে ওর সাথে আমার তেমন বন্ডিং নেই, তবু এই গ্রুপের মধ্যে পড়ে গেছি, তাই বাধ্য হয়ে মিশতে হয়। তাছাড়া তুই খেয়াল করেছিস কিনা জানি না, মেঘার ব্যবহার এক একজনের সঙ্গে এক এক রকম। কি রকম? আমাদের তিনজনের মধ্যে ওর সব থেকে ভালো খাতি তো মাহিরার সঙ্গে। কিন্তু এই খাতির কারণ কিন্তু ইমোশনাল সাপোর্ট না। মাহিরা কাজ বাদিয়ে ঘন্টার পর ঘন্টা ওর প্রেমের আলাপ শোনে, কোনো নোটিশ চাইলে সাথে ছবি তুলে পাঠায়। আজকাল শুনেছি ল্যাপটপও ধার দিচ্ছে। পেছনে দেখবি মেঘা গদগদ হয়ে মাহিরার সঙ্গে কথা বলে। আবার তুইও মাঝে মধ্যে ওর কথা শুনিস, ক্যাম্পাসে কোনো হেল্প চাইলে করে দিস। তাই তোর সাথেও একটা মোটামুটি ভালো সম্পর্ক বজায় রেখে চলে। আর আমি যেহেতু কোনো টেল্পের মধ্যে নেই, তাই আমাকে অতটা পছন্দ করে না। টিনা মাথা নেড়ে বলল, ভুল কিছু বলিসনি। তাছাড়া আমিও একটা ব্যাপার খেয়াল করেছি, মাহিরাকেও বলেছিলাম, কিন্তু মহিষী নারী তো বরাবরের মতোই হেসে উড়িয়ে দিয়েছে। নাইলা কৌতূহলী গলেই বলল, কি কি? দেখ, ভার্সিটির প্রথম 3 বছর কিন্তু মেঘা আমাদের সাথে সেভাবে মেশেনি। মাঝে মধ্যে আড্ডা দিতেও ঠিকই, কিন্তু অতটা জোরালো বন্ডিং হয়নি। যেই ওর জীবনে শুভ না ধ্রুব ছেলেটা আসার পর থেকে আমাদের সাথে বেশি বেশি মেশা শুরু করলো। নিজের গরজে হোয়াটসঅ্যাপে গ্রুপও খুললো। মেঘা তো আর কারোর সাথে এই ব্যাপারটা শেয়ার করতে পারবে না, তাই আমাদের বেছে নিয়েছে। আর আমরাই যেহেতু একমাত্র শুভর ব্যাপারটা জানি, তাই বারবার আমাদের কাছেই ওর প্রেমটা প্রমাণ করার চেষ্টা করে। ছেলেটা মেসেজের রিপ্লাই না দিলে আমাদের সামনেই কেমন মনমরা হয়ে থাকে। হয়তো আমাদের দেখাতে চায় যে সে ছেলেটাকে কতটা ভালোবাসে, কিন্তু খেয়াল করিস অন্যদের সঙ্গে তখন ঠিকই হেসে হেসে কথা বলে। নাইলা চিন্তায় ডুবে যাওয়া কণ্ঠে বলল, হতে পারে। আবার পরমুহূর্তে চলে উঠে বলল, না হতে পারে কি, তাই হয়েছে। টিনা ভুরুকুচকে থমথমে গলায় বলল, নাইলা, ভাবিস না মেঘার দুর্নাম করে শিশিরের প্রসঙ্গ এড়িয়ে যেতে পারবি। শালা, তুই যে কারোর প্রেমে পড়তে পারিস এটাই তো আমার হজম হচ্ছে না, তাও আবার সে ক্লাস 7 থেকে। নাইলা কি যেন মনে করে খিলখিল করে হেসে উঠল। টিনা আক্ষেপে সুরে বলল, কিন্তু ভাই, ব্যাটা ম্যারিড। শিশির যে অন্য কারোর, এই সত্য নাইলার অজানা নয়। তবুও যখন কেউ মনে করিয়ে দেয় কিংবা ফেসবুক স্ক্রল করতে করতে তাদের হাস্যোজ্জ্বল ছবি সামনে পড়ে, তখন মনের অজান্তেই বুকের ভেতরটা তার তীব্রভাবে মোচড় দিয়ে ওঠে। আজও তার ব্যতিক্রম হলো না। মুহূর্তেই বিষাদের ভাবটা কাটিয়ে ওঠে নাইলা। মেকি বিস্ময় নিয়ে বলল, ও তাই? বলিস কি, আমি তো জানতামই না। টিনার চোখ ছোট ছোট করে কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বলল, আগে কখনো আমাদের বলিসনি কেন? নাইলা ঠোঁটের কোণে ফিকে একটা হাসি টেনে বলল, বলার কিছু কি আছে? হ্যাঁ, আমি শিশিরকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার তো কোনো ফিউচার নেই। শুধু এসব বলে লাভ কি? তুইও তো বেঁচে যাচ্ছিস। আমি সরে আসার অনেক চেষ্টা করেছি জানিস। পৃথিবীতে তো আর ছেলের অভাব নেই। তাছাড়া এমনও না যে আমি ওর প্রতি অবসেসড। ফেসবুক ইনস্টাগ্রামে রীতিমতো ব্লক করে রেখেছি। ভুলে থাকার চেষ্টা করি ওকে, ভুলে থাকিও, কিন্তু দিন শেষে অদ্ভুত একটা শূন্যতা জেঁকে ধরে আমাকে। মনে হয় মনটা আমার কাছে নেই, শিশিরের কাছেই রয়ে গেছে। আমি যদি তাকে ঘৃণা করতে পারতাম তাহলে খুব ভালো হতো, অথচ সেটাও পারি না। মনে মনে ভারী অবাক হলো টিনা। তার তো প্রায় মনে হয় সজলকে ঘৃণা করতে পারলে বেশ ভালো হতো, কষ্টগুলোর হাত থেকে রেহাই পাওয়া যেত। ভালোবাসার সবগুলো গল্পই তাহলে কোনো না কোনো পর্যায়ে এসে মিলেই যায়। নাইলা হঠাৎ কি যেন মনে করে বলল, মাঝখানে একদিন দেখা হয়েছিল জানিস। টিনা বিস্ময়ে চমকে উঠল। এতবার একটা কথা এমন স্বাভাবিকভাবে নাইলা বলল যেন রোজ তার শিশিরের সঙ্গে দেখা হয়। বলিস কি, কবে? নাইলা ধীরে সুস্থে সেদিন কনসার্টের ব্যাক স্টেজে শিশিরের সঙ্গে দেখা হওয়ার গল্পটা বলল। টিনা উৎকণ্ঠিত হয়ে বলল, তারপর? নাইলা হালকা গলায় বলল, তারপর আর কি, আমার নম্বর চাইলো, দিলাম। নিজের নম্বর দিল, নিয়ে এলাম। আর কথা হয়েছে? না। টিনা ধমকে সুরে বলল, গাধা কোথাকার, ফোন করবি না? নাইলা ক্লান্ত গলায় বলল, না। লাভ কি এসব করে? শোন নাইলা, একটা সত্যি কথা বলি। বল। আমাদের আড্ডায় কখনো শিশিরের প্রসঙ্গ আসেনি বলে বলা হয়নি। ওর বউটাকে শুরু থেকেই আমার সন্দেহ হয়।
নাইলা অবাক হয়ে বলল, সন্দেহ হয়? হ্যাঁ, অন্য সেলিব্রিটি জুটিদের মধ্যে একটা প্রেম প্রেম ব্যাপার থাকে, কিন্তু যেখানেই যায় হাত ধরাধরি করে, হেসে হেসে কথা বলে, কিন্তু এদের মধ্যে সেসব নেই। শিশির এই মেয়েটার থেকে কেমন দূরে দূরে থাকে। তাছাড়া এটা আমার ধারণা আর কি, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হয় এরা বিয়েটা করেছে স্বার্থের জন্য। নাইলা অবিশ্বাসের সুরে বলল, ধুর। টিনা জোর গলায় বলল, আরে বাবা শোন না, শিশিরকে বিয়ে করার আগে যারাকে গলির কুকুরও চিনত না, বিয়ের পর রাতারাতি সেলিব্রিটি হয়ে গেল। এখন শিশিরের খ্যাতির জোরেই এত বড় মডেল হয়েছে। তাছাড়া শিশিরেরও কিন্তু লাভ কম হয়নি। যারাকে নিয়ে এক একটা গান লিখেছে, যারাকে ব্যবহার করেই সেগুলোর মার্কেটিং করেছে। ওসব গান কিন্তু শিশিরের পপুলারিটি আরো বাড়িয়ে দিয়েছে। টিনার কথাগুলো শুনে নাইলা খিলখিল করে হেসে উঠল। হাসির তীব্রতায় তার সারা শরীর দুলছে। টিনা অবাক হয়ে দেখছে তার হাসি। হাসছিস কেন? নাইলা হাসি নিয়ন্ত্রণ না করেই বলল, মেঘাকে খুশি করার জন্য মাহিরা ঠিক এইভাবে আজ খুবই কথাবার্তা বলে। টিনা ভুরু কুচকে বলল, যা, বিশ্বাস করিস না, মিলিয়ে নিস।